সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের চলমান প্রক্রিয়ায় আজকে আমি 4 নম্বর ক্লাসে আছি, 4 নম্বর চ্যাপ্টারও আছি। অর্থাৎ এইচএসসি শ্রেণীর দ্বিতীয় পত্রের 4 নম্বর চ্যাপ্টার সেটার নাম হচ্ছে জনসংখ্যা, আত্মকর্মসংস্থান ও মানব সম্পদ। এটাকে আমি আবার বলছি, জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান। তো এই চ্যাপ্টারে মূলত জনসংখ্যা বেসড আলোচনা। জনসংখ্যার কি? জনসংখ্যা একটা দেশে নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী মানুষের সংখ্যা হচ্ছে জনসংখ্যা। তো জনসংখ্যা বিভিন্ন টার্ম নিয়ে আলোচনা হবে। প্রথমে হচ্ছে জন্মহার। জন্মহার আমরা সবাই এটা বুঝি, কিন্তু কিভাবে বের করতে হয় আমরা সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। একটা নির্দিষ্ট বছরে জন্মহার সমান একটা নির্দিষ্ট বছরে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা ডিভাইডেড বাই একটি নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা। একটি নির্দিষ্ট সময়ের মধ্যবর্তী বছরের মোট জনসংখ্যা, এখানে সবাই কনফিউজড হয়ে যায়। সেটা হচ্ছে মধ্যবর্তী বছর বলতে কি বোঝাচ্ছি। মধ্যবর্তী বছর মনে হচ্ছে একটা বছর 12 মাসের সমন্বয়ে, জানুয়ারি টু ডিসেম্বর। তাহলে মাঝখানের মাসটা হচ্ছে জুন মাস। তো সাধারণতই এই জুন মাসের হিসাবটাই নেওয়া হবে। যেমন 2020 সাল চলছে, যদি আমরা 2020 সালে জন্মহার বের করতে চাই, তাহলে 2020 সালে জুন মাসে জনসংখ্যা, মোট জনসংখ্যা কত ছিল সেটা জানতে হবে, এবং এই সময়ে আমাদের এই বছরে মোট কত শিশু জন্মগ্রহণ করেছে জীবিত সেটা বের করতে হবে। সেটা উপরে থাকবে, এবং ওই নির্দিষ্ট মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে সেটা 100 দিয়ে গুণ করতে হবে। করলে আমরা জন্ম হার বের করতে পারবো। আমরা একটা উদ্দীপক নিয়ে বিষয়টা আরও ক্লিয়ার করব। এবার মৃত্যুহার। জন্মহার বুঝলে আমরা মৃত্যুহার বুঝে ফেলতে পারি সহজেই, কারণ হচ্ছে জন্মের বিপরীত হচ্ছে মৃত্যু। তো একটা নির্দিষ্ট সময়ে একটা দেশে মোট মৃত্যুর সংখ্যাকে ওই দেশের ওই নির্দিষ্ট সময়ে মধ্যবর্তী বছরের বা ওই নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। এই দুটো টার্ম আমরা বুঝে নিলাম। তাহলে আমরা এক্সাম্পল যদি আমরা নিই, যে একটি নির্দিষ্ট বছর আমি যদি 2019 সালে ধরি, বাংলাদেশে 2019 সালে মোট জনসংখ্যা কত ছিল? বাংলাদেশে 2019 সালে মোট জনসংখ্যা ধরে নিচ্ছি 18 কোটি। তাহলে এটা 2019 সালের জুন মাসে, তাহলে 18 কোটি। 18 দিয়ে 7টা শূন্য, এটা হচ্ছে 18 কোটি। এবং এই সালে ধরে নিচ্ছি মোট শিশু জন্মগ্রহণ করেছে 18 লক্ষ। 18 লাখ, 5টা শূন্য। তাহলে এর জন্মহার কত হবে? 100 দিয়ে গুণ করতে হবে। আমরা 18 লক্ষকে যদি 18 কোটি দিয়ে ভাগ করি এবং 100 দিয়ে গুণ করি, তাহলে কত বের হবে আমাদের? আমরা ক্যালকুলেটর ইউজ করি। আর উপরে হচ্ছে 18 লক্ষ, 18 পরে 5টা শূন্য ডিভাইডেড বাই 18 কোটি। 18 পরে 7টা শূন্য হবে। সেটাকে আমরা যে মান পাচ্ছি ওটাকে আমরা যদি 100 দিয়ে গুণ করি, তাহলে পার্সেন্টেজ হচ্ছে আমাদের কত? 10%, সরি 1%। এটা আমরা বের করলে হচ্ছে 1%। 18 লক্ষকে আমরা 18 কোটি দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের জন্মহার বেরিয়ে যাচ্ছে 1%। তাহলে মৃত্যুহার আমরা যদি চিন্তা করি, আমরা ধরে নিই এক্সাম্পল হিসেবে যে বাংলাদেশে 2019 সালে মারা গেছে 10 লক্ষ লোক। কত লক্ষ? 10 লক্ষ। এবং 2019 সালে আমরা ধরে নিয়েছি যে বাংলাদেশের জনসংখ্যা ছিল 18 কোটি। 1 2 3 4 5 6 7 8, 18 কোটি। তাহলে আমাদের মৃত্যুহার কত দাঁড়াচ্ছে? আমরা যদি আবার সেটাকে ক্যালকুলেটরে হিসেব করি, তাহলে কি দাঁড়াচ্ছে? যে উপরে হবে আমার 10 লক্ষ, 10-এর পরে আমরা উপরে নিচ্ছি
10 লক্ষ, 10-এর পরে 5টা শূন্য, 1 2 3, আর সেটাকে ভাগ করব আমরা মোট জনসংখ্যা জুন মাসের 2019 সালে 18 লক্ষ ধরেছি হিসাব করে। তাহলে আমাদের দাঁড়াচ্ছে মৃত্যুহার আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 0.55%। এখানে 0.55%। তাহলে আমরা আমার সঙ্গত একটা প্রশ্ন করে ফেলতে পারি, আলোচনার এই পর্যায়ে একটা প্রশ্ন করে ফেলতে পারি, যেটা বইতে হয়তো নির্দেশ করা নেই, কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে একটা দেশের জন্মহার এবং মৃত্যুহার, একটা দেশের জনসংখ্যা কি জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হতে পারে? বিশ্বের ইতিহাসে মনে হয় কোথাও নাই। যদি এরকম বেশি হয়ে যায় তাহলে সে দেশের জনসংখ্যা পর্যায়ক্রমে নিশ্চিহ্ন হয়ে যাবে, মৃত্যুহার যদি জন্মহারের চেয়ে বেশি হয়। তো আমরা ধরে নিতে হবে আমাদের আলোচনায় যে একটা দেশে জন্মহার সবসময় মৃত্যুহারের চেয়ে বেশি। মানে এরকম এক্সাম্পল যদি সেট হয়ে যায় যে মৃত্যুহারটা জন্মহারের চেয়ে বেশি, তাহলে সেই দেশের মানব সভ্যতা, সেই দেশের মানুষ সব নিঃশেষ হয়ে যাবে। তো আমরা সেটা ধরবো না। বিশ্বের এরকম ইতিহাস মনে হয় এখনও সৃষ্টি হয়নি যে মৃত্যুহার বেশি জন্মহার কম। সবসময়ই একটা দেশে জন্মহার বেশি থাকে, মৃত্যুহার কম থাকে। তো আমরা এরকম যদি কোনো উদ্দীপক আসে আমাদের জন্মহার এবং মৃত্যুহার নিয়ে, তাহলে আমরা নিশ্চিতভাবে সেটার অ্যান্সার করতে পারবো। আমরা তোমাদের আলোচনার জন্য আমরা একটা এক্সাম্পল সেট করতে পারি। এক্সাম্পল সেট করে সাধারণত উদ্দীপক বেসড কোশ্চেন আমরা আলোচনায় নিয়ে আসতে পারি। সবাই খাতা কলম নিয়ে রেডি হও। আমি আসলে বোর্ডে এটা পুরো পরিপূর্ণটা সম্পূর্ণটা লিখব না, তোমরা পাশে খাতা কলম নিয়ে রেডি হও। আমি উদ্দীপক তোমাদের সামনে সেট করছি। উদ্দীপক হচ্ছে দেশের নাম স্বর্ণদ্বীপ। দেশের নাম কি? স্বর্ণদ্বীপ। এই দেশের 2018 সালের জনসংখ্যা ছিল 5 কোটি। কত কোটি? স্বর্ণদ্বীপের দেশের নাম এক্সাম্পল হিসেবে নিয়েছি। স্বর্ণদ্বীপ বলে পৃথিবীতে কোথাও কোনো দেশ নাই। তোমরা আবার বলতে পারো স্যার স্বর্ণদ্বীপ কোথায় বলেন, মানচিত্রে কোথাও নাই, জিওগ্রাফিতে কোথাও নাই। আমরা এক্সাম্পল সেট করছি উদ্দীপকে যে স্বর্ণদ্বীপ একটা দেশ। সেই দেশে আমাদের এই উদ্দীপকে আমি এখানে সংখ্যাটা লিখে দিচ্ছি এই কারণে, মোট জনসংখ্যা হচ্ছে কত? মোট মধ্যবর্তী সময়ে কিন্তু মোট জনসংখ্যা মধ্যবর্তী সময় মানে হচ্ছে 2018 সালে স্বর্ণদ্বীপের মোট জনসংখ্যা ছিল 5 কোটি এবং 2018 সালে ওই দেশে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা, জীবিত শিশুর সংখ্যা, সেটা হচ্ছে জীবিত শিশু হচ্ছে 2018 সালে স্বর্ণদ্বীপে জন্মগ্রহণ করেছে আমি একটা নির্দিষ্ট 20 লক্ষ। এই দেশের 20 লক্ষ শিশু জন্মগ্রহণ করেছে 2018 সালে। এটা হচ্ছে স্বর্ণদ্বীপের মোট জনসংখ্যা এবং আমরা দেখছি জীবিত শিশুর সংখ্যা। স্বর্ণদ্বীপে 2018 সালে মৃত্যু ছিল, মোট মৃত্যু ছিল 10 লক্ষ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই উদ্দীপক এখানে শেষ করে ফেলছি, কিন্তু আমাদের আলোচনায় ছিল জন্মহার মৃত্যুহার নিয়ে। তো আমরা বলছি যে স্বর্ণদ্বীপ একটা দেশ। এই দেশের 2018 সালের জুন মাসে জনসংখ্যা ছিল কত কোটি? 5 কোটি। এবং এই দেশে জীবিত শিশুর সংখ্যা ওই বছরে 2018 সালে জন্মগ্রহণকারী জীবিত শিশুর সংখ্যা সেটা কত? সেটা হচ্ছে 20 লক্ষ। এই দেশে 2018 সালে মৃত্যুবরণ করেছে মোট 10 লক্ষ। ঠিক আছে, উদ্দীপক আমরা ক্লিয়ারলি বুঝে নিলাম। এখন আমাদের প্রশ্ন হবে প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নে আমরা সাধারণত ডাইরেক্ট প্রশ্ন হয় বই থেকে। তো আমরা সেখানে বলতে পারি অভিবাসন কাকে বলে, মাইগ্রেশন কাকে বলে। ঠিক আছে, এখন দ্বিতীয় প্রশ্ন অনুধাবন, সেটা হচ্ছে জন্মহার বের করার সূত্র কি? আমরা
প্রয়োগে গ নম্বর প্রশ্ন, প্রয়োগে বলতে পারি স্বর্ণদ্বীপের মোট জন্মহার কত? স্বর্ণদ্বীপে মোট জন্মহার কত? এবার উচ্চতা দক্ষতার প্রশ্ন হচ্ছে ঘ নম্বর, সেটা হচ্ছে স্বর্ণদ্বীপে মৃত্যুহার বের করে জন্ম এবং মৃত্যুহারের তুলনামূলক বিশ্লেষণ করো। আমাদের উদ্দীপক শেষ করলাম, প্রশ্ন শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী, এই উদ্দীপকটা নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করে উত্তরগুলো রেডি করো। আমি আশা করি তোমরা সুন্দরভাবে উত্তরগুলো রেডি করতে পারবে। তাহলে আমরা এই জন্মহার মৃত্যুহার আমরা দেখলাম। এখন আমাদের সামনে আসবে নতুন একটা টার্ম, সেটা হচ্ছে স্থূল জন্মহার। স্থূল জন্মহার ইংলিশে বলে ক্রুড বার্থ রেট। তাহলে স্থূল জন্মহার বলতে আমাদের হবে একটি নির্দিষ্ট সময়ে স্থূল জন্মহার হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে স্থূল জন্মহার একটি নির্দিষ্ট সময়ে মোট, এই একটু আগে যেটা আলোচনা করি, মোট জীবিত শিশুর সংখ্যা, মোট জীবিত শিশুর সংখ্যা এবং একটি নির্দিষ্ট সময়ে মধ্যবর্তী, মানে ওই নির্দিষ্ট সময় বলতে নির্দিষ্ট বছর লিখলেই ভালো হয়। একটি নির্দিষ্ট বছরে মোট জীবিত শিশু সংখ্যা, আর এখানে একটি নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময় বলতে আমরা সাধারণত জুন মাসটাকে ধরে থাকি। জুন মাস নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, আগে 100 দিয়ে গুণ করেছিলাম, এখানে গুণ হবে 1000 দিয়ে। কত দিয়ে গুণ হবে? 1000 দিয়ে। তাহলে স্থূল জন্মহার আমরা দেখলাম। এখন হচ্ছে স্থূল মৃত্যুহার, স্থূল মৃত্যুহার। স্থূল মৃত্যুহার কি? এটা হচ্ছে একটি নির্দিষ্ট বছরে একটি নির্দিষ্ট বছরে মোট মৃত্যুর সংখ্যা, যেহেতু মৃত্যুহার বলছি, একটি নির্দিষ্ট বছরে মোট মৃত্যুর সংখ্যা সেটাকে ভাগ করতে হবে ওই বছরের মধ্যবর্তী সময়ের নির্দিষ্ট ওই বছরের মোট জনসংখ্যা। ওই বছরের মধ্যবর্তী সময় কথাটা বারবার আমরা ভুলে যাচ্ছি, এখানে মধ্যবর্তী সময় বলতে হবে। ওই মধ্যবর্তী সময়ে এখানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, নির্দিষ্ট বছরের মধ্যবর্তী সময়ের কি মোট জনসংখ্যা, এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? স্থূল মৃত্যু হার পেয়ে যাব। তাহলে স্থূল জন্মহার এবং স্থূল মৃত্যু হার সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম। তো এখন আমাদের এই অধ্যায়ের সবচেয়ে জটিল জায়গা, তোমরা মনে করো জটিল জায়গা না, ঠিক এই অধ্যায়ে আমরা গুরুত্বপূর্ণ টপিক্সটা নিয়ে আসছি। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক্স বলছে এই কারণে, এটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা টপিক। সেটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। কি নাম?
তত্ত্বটার নাম হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। থমাস ম্যালথাস ইংল্যান্ডের একজন বিখ্যাত ধর্মযাজক এবং অর্থনীতিবিদ। ব্রিটিশ ভদ্রলোক ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এটা খুবই আলোড়ন সৃষ্টিকারী তত্ত্ব। 1798 সালে থমাস ম্যালথাস 1798 সালে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা নিয়ে একটা বিশ্লেষণধর্মী বক্তব্য দেন, একটা তত্ত্ব দেন। তার নাম অনুসারে এটা ম্যালথেসীয় থিওরি অফ পপুলেশন বলা হয়। তো এইখানে কি বলা হয়েছে, মূল বক্তব্যটা কি, এই তত্ত্বের মূল বক্তব্য কি? উনি বলেছেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হার কোনটা? জিওমেট্রিক প্রোগ্রেশন ইংলিশে বলে। সেটা কোনটা? কোনো বৃদ্ধির হার যদি এরকম হয়, একটা নির্দিষ্ট সময় অন্তর, সাধারণত 25 বছর অন্তর এটা হিসাব করছেন উনি। 25 বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হারে বাড়বে। দ্যাট মিনস যদি বর্তমান জনসংখ্যা 1 কোটি হয়, 25 বছর হবে, 25 বছরে হবে 2 কোটি, আরও 25 বছর অর্থাৎ 50 বছর হবে 4 কোটি, 75 বছরে হবে 8 কোটি, 100 বছরে হবে 16 কোটি, অর্থাৎ দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে। যা থাকে তার দ্বিগুণ হারে বাড়ছে 25 বছরে। কিন্তু সে তুলনায় খাদ্য উৎপাদন বাড়বে হচ্ছে গাণিতিক হারে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে এটাকে। গাণিতিক হার কোনটা? এখানে বাড়া হচ্ছে 1 যোগ হবে, অর্থাৎ এখন যদি 1 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন হয় তাহলে 25 বছর পরে হয়ে যাবে 2 লক্ষ মেট্রিক টন, 50 বছর পরে হবে 3 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ প্রতি 25 বছরে বাড়ার হার হবে 1। ওখানে বাড়ছিল কিন্তু দ্বিগুণ, আর এখানে হচ্ছে মাত্র 1। যা হবে তার আর 1 যোগ হবে আর কি। 1 কোটি থাকলে আর 1 কোটি টন হবে আর কি। যা হোক, আমরা একটা উদাহরণ সেট করব, উদাহরণ নিব তখন, বা উদ্দীপক নিব, তখন আমরা আরও ডিপলি আলোচনা করব। মূল বক্তব্য হচ্ছে যে জনসংখ্যা বাড়ে হচ্ছে জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে। ফলে খাদ্য এবং জনসংখ্যার ভিতরে অভারসাম্য সৃষ্টি হয়, অর্থাৎ খাদ্য কম হয়ে যায়, জনসংখ্যা বেশি হয়ে যায়। খাদ্য কম, জনসংখ্যা বেশি, তাহলে কি হয়? তাহলে সেক্ষেত্রে যদি মানুষ যদি কোনো ব্যবস্থা না নেয়, যদি পরিকল্পিত উপায়ে পরিবার গড়ে না তোলে বা জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে, মানুষ কৃত্রিমভাবে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ না করে, তবে প্রকৃতি নিজের হাতে প্রতিশোধ নিয়ে নেয়। অর্থাৎ প্রকৃতি নিজের হাতে পরিবেশের ভারসাম্য তৈরি করে ফেলে। অতিরিক্ত জনসংখ্যাকে বিভিন্ন মহামারী, যুদ্ধবিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যাকে মেরে ফেলে। অতিরিক্ত জনসংখ্যা মেরে খাদ্য এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য ফিরিয়ে আনে। এই যে প্রকৃতি অতিরিক্ত জনসংখ্যা মেরে ফেলছে, একে বলা হয় প্রাকৃতিক নিরোধ ম্যালথাসের মতে। তো আমরা এটা মোটামুটি বুঝতে পেরেছি যে ম্যালথাসের মূল বক্তব্য হচ্ছে যে এই যে খাদ্য উৎপাদন বাড়ছে হচ্ছে গাণিতিক হার, আর জনসংখ্যা বাড়ছে জ্যামিতিক হার। অর্থাৎ জনসংখ্যা বহুল হারে বাড়ছে, খাদ্য উৎপাদন কম হারে বাড়ছে। ফলে 25 বছর অন্তর বা একটা নির্দিষ্ট সময় পরপরই খাদ্য এবং জনসংখ্যার বিশাল ভারসাম্যহীনতার সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রকৃতি বিরূপ হচ্ছে, প্রকৃতি ওই অতিরিক্ত জনসংখ্যাকে প্রাকৃতিক উপায়ে মেরে ফেলছে এবং খাদ্য এবং জনসংখ্যার ভিতরে আবার ভারসাম্য ফিরিয়ে আনছে। তো আমরা ম্যালথাসের এই তত্ত্বটাকে আমরা একটা ছকের মাধ্যমে যদি আলোচনা করি, তাহলে ছক এটা উদ্দীপকও ধরে নিতে পারো, এটা একটা ম্যালথেসীয় ছক। আমরা সময়কাল নিব এবং প্রথমে হচ্ছে প্রথম যে রোটা, এটা আমরা ধরব সময় বা বছর, সময় বা বছর ধরব, ঠিক আছে। এরপরে জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পায়? প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন হচ্ছে জনসংখ্যা কিভাবে বা কোন হারে বৃদ্ধি পায়? জ্যামিতিক হারে নাকি গাণিতিক হারে? উত্তর, জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা, আমি সংক্ষেপে জনসংখ্যা লিখেছি, এখানে লিখেছি খাদ্য। জনসংখ্যা বৃদ্ধি, খাদ্য। আমরা ছকের কলাম বাড়াচ্ছি। আমরা যদি 0 বছর ধরলাম, প্রথম বছরে জনসংখ্যা, খাদ্য সবই 0, তাহলে 25 বছর পরে জনসংখ্যা মনে করো 1
কোটি সে 1 কোটি জনসংখ্যা হয়েছে, খাদ্য উৎপাদন 1 লক্ষ মেট্রিক টন, 1 লক্ষ মেট্রিক টন। এখানে আরও 25 বছর যদি যোগ করি, 50 বছর পরে খাদ্য হবে 2 কোটি, জনসংখ্যা হবে 2 কোটি, খাদ্য উৎপাদন হবে 2 লক্ষ মেট্রিক টন, 2 লক্ষ মেট্রিক টন। আরও 25 বছর যোগ করলে 75 বছরে জনসংখ্যা কত হবে? শিক্ষার্থী প্রশ্ন, তোমরা বলো, জনসংখ্যা 75 বছরে এই এক্সাম্পল ফলো করলে কত হবে? 3 কোটি হবে নাকি 4 কোটি? 4 কোটি, দ্বিগুণ হবে, 4 কোটি হবে। আর খাদ্য, তোমাদের কাছে প্রশ্ন, খাদ্য 2 আর 1 যোগ হলে 3 লক্ষ মেট্রিক টন। তাহলে কি হলো? অভারসাম্য তৈরি শুরু হলো। আরও যদি আমরা সামনে অগ্রসর হয়ে আরও বছর নিই, এখানে নিলাম 100 বছর, 100 বছরে খাদ্য কত হবে? 4 লক্ষ মেট্রিক টন, 4 লক্ষ মেট্রিক টন। আর জনসংখ্যা হয়ে যাবে 4 থেকে 8 কোটি, দ্বিগুণ। জনসংখ্যা প্রতি ধাপে দ্বিগুণ হারে বেড়ে যাচ্ছে, 8 কোটি হচ্ছে। আর 125 বছরে কত হবে? 125 বছর নিলে আমাদের জনসংখ্যা হবে 8-এর দ্বিগুণ 16 কোটি, আর খাদ্য হবে 4-এর জায়গায় 5 লক্ষ মেট্রিক টন। তাহলে ব্যাপকভাবে আমাদের খাদ্য ঘাটতি দেখা যাচ্ছে, মেট্রিক টন। প্রিয় শিক্ষার্থী, এখানে এরকম যদি থাকে সংখ্যা চেঞ্জ হবে, কিন্তু যদি পরীক্ষায় আসে উদ্দীপকের সংখ্যা চেঞ্জ করে দিবে, এরকম সংখ্যা ব্যবহার করে। বছরটা হয়তো এরকম হতে পারে, এরকমই কাছাকাছি হতে পারে। এখানে সাল দিতে পারে যে 1000 সাল, 1025 সাল, 1050 সাল, 1075, এইভাবে সাল দিয়ে শুরু করতে পারে। অর্থাৎ সময়টাও চেঞ্জ করতে পারে, জনসংখ্যাও চেঞ্জ করতে পারে। জনসংখ্যা 10 কোটি, তারপরে হবে 20 কোটি, তারপরে হবে 40 কোটি, এইভাবে শুরু করতে পারে। বুঝে নিতে হবে যে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জ্যামিতিক হার, জ্যামিতিক হার কোনটা? জ্যামিতিক হার হচ্ছে দ্বিগুণ হয়ে যাওয়া। প্রতিটা স্প্যানে, প্রতিটা সময় অন্তরে জনসংখ্যা বাড়বে হচ্ছে দ্বিগুণ, আর খাদ্য উৎপাদন বাড়বে মাত্র 1 যোগ হবে, যা থাকবে তার সাথে 1 যোগ হবে। যদি লক্ষ মেট্রিক টন থাকে তাহলে প্রথম স্প্যানে থাকবে 1 লক্ষ ধরে নিচ্ছি, তারপরে হবে 2 লক্ষ, তারপরে 3, তারপরে 4, 5, এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই হারে বৃদ্ধি পাওয়া হচ্ছে গাণিতিক হার। গাণিতিক হার, খাদ্য উৎপাদন বাড়ে হচ্ছে গাণিতিক হারে। আর জনসংখ্যা বৃদ্ধি পাবে কী হারে? জনসংখ্যা বৃদ্ধি পাবে জ্যামিতিক হারে। জ্যামিতিক হার কোনটা? জ্যামিতিক হার হচ্ছে যদি এই বছরে জনসংখ্যা থাকে 10 কোটি, তাহলে 25 বছর পরে কত হবে? তোমাদের কাছে প্রশ্ন। জ্যামিতিক হার হচ্ছে দ্বিগুণ বেড়ে যাওয়া। তাহলে এখন যদি 10 কোটি থাকে, 25 বছর পরে দ্বিগুণ হলে কত হবে? 20 কোটি। আরও 25 বছর পরে দ্বিগুণ হলে কত হয়? 40 কোটি। দ্যাট মিনস 10, 20, 40, 80, 160 এই হারে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়ে যাওয়া একটা নির্দিষ্ট টাইম স্প্যানের সময় অন্তরে জনসংখ্যা দ্বিগুণ হারে বেড়ে যাওয়াই হচ্ছে গাণিতিক না জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া। জনসংখ্যা কী হারে বাড়বে? জ্যামিতিক হার। আর খাদ্য উৎপাদন বাড়বে কী হারে? গাণিতিক হারে। তাহলে আমি এটাকে একটু চেঞ্জ করতে যাচ্ছি, তোমাদের কাছে উদ্দীপক নিয়ে আসছি। এই সময়টা আমি চেঞ্জ করে দিব, সময়কালটাকে চেঞ্জ করছি। আমি খাদ্য উৎপাদন, জনসংখ্যার পরিমাণ যেভাবে তোমাদের বোর্ডে একটু আগে আমি বিশ্লেষণ করলাম, এটাকে আমি চেঞ্জ করতে চাই। চেঞ্জ করে আমরা উদ্দীপক সেট করতে চাই। উদ্দীপক আসলে আমাদের এবারের সিলেবাস, তোমাদের যে সিলেবাস তোমরা ফেস করে পরীক্ষায় অ্যাটেন্ড করবে, এই সিলেবাসটা হচ্ছে আমাদের সৃজনশীল সিস্টেম। সৃজনশীলে আমাদের প্রতিটা আলোচনাই আসলে উদ্দীপক বেসড হওয়া উচিত, কারণ পরীক্ষায় তোমরা তো উদ্দীপকের মাধ্যমে টেস্টেড হবে। যাই হোক, আমি সময়টা ধরে নিচ্ছি। প্রথম আমি এখানে যদি সময় ধরে নিচ্ছি, সেটা হচ্ছে 100 সাল। কত সাল? 100 সাল। কত বছর আগে? এখন থেকে 1920 বছর আগে। তখন ধরে নিচ্ছি 100 সালে জনসংখ্যা ছিল, লক্ষ হিসেবে আমি ধরে নিচ্ছি 5 লক্ষ। কত ছিল? 5 লক্ষ। তখন খাদ্য উৎপাদন ছিল 1000 মেট্রিক টন। 1000 মেট্রিক টন। এটা সম্পূর্ণ কাল্পনিকভাবে আমরা একটা উদ্দীপক নিচ্ছি।
আমি প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্রশ্ন, আমি কিন্তু অর্থনীতি, এখন আমি স্টুডেন্ট হয়ে যাচ্ছি, এতক্ষণ তোমাদের সামনে শিক্ষক ছিলাম, এখন আমি স্টুডেন্ট। তোমাদের কাছে প্রশ্ন, 125 বছরে জনসংখ্যা কত হওয়া উচিত? ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী এতক্ষণ আমরা আলোচনা করলাম। ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী 25 বছর অন্তর জনসংখ্যা কিভাবে বাড়বে? দ্বিগুণ হারে। তাহলে 5 লক্ষ থাকলে কত লক্ষ হবে? ডেফিনেটলি 10 লক্ষ হবে। কত হবে? 10 লক্ষ। কারণ কি? দ্বিগুণ হার, 10 লাখ হয়ে যাবে। খাদ্য যা আছে, এখানে 1000 মেট্রিক টন ছিল, এর সাথে আর এক যোগে 2000, এক এক করে বাড়বে আর কি, 2000 মেট্রিক টন। আমরা এই ছকটা পূরণ করতে চাই। 150 বছরে লজিক্যালি জনসংখ্যা কত হওয়া উচিত? দ্বিগুণ হবে। 10 লক্ষ আছে, কত হবে? 20 লক্ষ, তাই না? 20 লক্ষ হবে কিনা? আমরা বলেছি, ম্যালথাস বলেছেন জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে দ্বিগুণ দ্বিগুণ হওয়া। একটা নির্দিষ্ট সময়, মানে 25 বছর অন্তর অন্তর, উনি বলেছেন 25 বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হারে বাড়বে, জ্যামিতিক হারে বাড়বে, জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়বে। সেটা কি? সেটা হচ্ছে যে সংখ্যাটা থাকে 25 বছর পর তার দ্বিগুণ হয়ে যাবে। 5 লক্ষ ছিল, 10 লক্ষ হলো 25 বছর পরে। আরও কত হলো? আরও 25 বছর পরে হলো 20 লক্ষ। তাহলে আরও 25 বছর পর কত হবে? তোমাদের কাছে আমি প্রশ্ন রাখছি, আরও 25 বছর পর, অর্থাৎ 175 সালে, 175 সালে, সাল হিসেবে ধরছি, তাহলে জনসংখ্যা হয়ে যাবে 40 লক্ষ। খাদ্য কত হবে? ছিল 2000 মেট্রিক টন, আমি এখানে গ্যাপ রেখেছি। কত হবে তোমরা বলো? খাদ্য হবে 150 বছরের আগের বছর, আগে 25 বছর আগে ছিল 2000 মেট্রিক টন, এখন হয়ে যাচ্ছে এখানে 3000 মেট্রিক টন। তারপরে আরও 25 যুক্ত হলে 175 বছর হবে 4000 মেট্রিক টন, 4000 মেট্রিক টন। 175 পরে আরও 25 যোগ হলে, আরও 25 যদি যোগ করি তাহলে হয়ে যাবে 200 বছরে, 2000 মানে 200 সাল, আমি কিন্তু সাল ধরেছি। 200 সালে খাদ্য হবে এখানে 40 লক্ষ, তার দ্বিগুণ হলে 80 লক্ষ মেট্রিক টন। সরি 80 লক্ষ। এটা জনসংখ্যা তো আর টনে হিসাব করা যায় না, সংখ্যায়। তাহলে 40 বছর পরে, 25 বছর পরে 175-এর সাথে আরও 25 যোগ করে 200 সালে আমাদের জনসংখ্যা হয়ে যাচ্ছে 40 লক্ষ থেকে বেড়ে 80 লক্ষ। খাদ্য বাড়বে কত? এখানে কত হবে? হ্যাঁ, এখানে কত হওয়া উচিত? খাদ্য বাড়ে গাণিতিক হারে, অর্থাৎ এক এক করে 1000, 2000, 3000, 4000, এখানে হওয়া উচিত কত? লজিক্যালি 4-এর পরে 5, এটা জ্যামিতিক হার, 5000 মেট্রিক টন। আমরা খুব শীঘ্রই শেষ করে দিব, কারণ আমাদের নেক্সট ক্লাস স্যারেরা অপেক্ষমান। এটা 2000, আরও 25 বছর যোগ করলে সেটা হবে 225 সালে এখানে জনসংখ্যা বাড়বে, দ্বিগুণ করে দাও, 100, 8 দুগুণ হলে 160 লাখ, আর এখানে হবে 6 লক্ষ মেট্রিক টন। প্রশ্ন আমি লিখব না। প্রথম প্রশ্ন, নিট অভিবাসন কি? জ্ঞানমূলক প্রশ্ন। ক নম্বর, নিট অভিবাসন কি? খ নম্বর প্রশ্ন, স্থূল মৃত্যু হার কাকে বলে? অথবা মধ্যবর্তী বছর কাকে বলে? আমি একটু আগে আলোচনায় বলেছি, মধ্যবর্তী বছর হচ্ছে বছরের মাঝখান। সেটাকে আমরা যদি জানুয়ারি থেকে শুরু করি তাহলে জুন মাসটা হয় মধ্যবর্তী বছর। একটি নির্দিষ্ট সময় মধ্যবর্তী বছরের কথাটা এখানে বারবার বলা হয়েছে, তাহলে কোন সময়ের হিসাব? জুন মাসের হিসাবটাকে বলা হয়েছে। আচ্ছা, তাহলে প্রয়োগের প্রশ্ন কি হতে পারে? প্রয়োগের প্রশ্ন হচ্ছে, আমরা এখান থেকে যদি জ্যামিতি, আমরা যদি চিত্র আঁকি, তাহলে একটা চিত্র এঁকে দেখাও, এটাকে এই সূচিকে চিত্রে রূপান্তর করো। প্রয়োগের প্রশ্ন। এখন প্রশ্ন হচ্ছে উচ্চতর দক্ষতা প্রশ্ন কী হবে? যে এই রেখা, দুটো রেখা তুলনামূলক বিশ্লেষণ করো, খাদ্য রেখা এবং জনসংখ্যা রেখা এঁকে তাদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ। আমরা শেষ করে দিচ্ছি। এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে তোমাদের সাথে কোনো এক সময় দেখা হবে, কথা হবে, ইনবক্সে, ফেসবুক মেসেঞ্জারে, অথবা সরাসরি যদি দেখা হয় তখন আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। কোনো সমস্যা হলে যোগাযোগ করবে। সবসময়ই মেসেঞ্জার ওপেন আছে, আমাদের নাম্বার ওপেন আছে,
তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।